আসলে সত্যিকার অর্থে আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আন্দোলন করে আসছিলাম এবং দেশের মানুষের ভোটার অধিকারের জন্য একটি সুস্থ লেভেল প্লেইং ফিল্ড ভোটের জন্য আমরা সংগ্রাম করেছিলাম। আজকে এই দেশে এই সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, একের পর এক এদেশের মানুষের ভোটার অধিকার হরণ করে আসছে, সেটার প্রতিবাদে আমরা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করে গেছি। কিন্তু এই সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করেও ক্ষান্ত হয় না। দেশ নায়ক তারেক রহমানকে দেশান্তর করেছে। তারপরও এই সরকার ভয় যে সুস্থ লেভেল প্লেইং নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারবে না, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এবং এই সরকার আওয়ামী লীগের প্রতিও আস্থা নাই যে আওয়ামী লীগ তাদেরকে ভোটের মধ্যে ক্ষমতা এনে দিবে। এই জন্য এই সরকার পথ বেছে নিয়েছে যে এই দুর্দর্শ প্রশাসনের কিছু বাহিনী দ্বারা আমাদের হাত বেঁধে যাতে নির্বাচন করতে পারে, সেটা ভোটারবিহীন নির্বাচন। আমাকে গ্রেফতার করার আগে 7ই নির্বাচন আমার পরিবার, আমার ভাই ভাতিজা, ছেলে মেয়ে সন্তানদেরকে এবং আমাদের জামাইদেরকে হয়রানি করেছে। এলাকা থাকতে দেয় না, এলাকার আমার নেতা কর্মীদের কেউ বাড়ি থাকতে পারে নাই। সে পর্যন্ত আমি অনেক নীরবে সহ্য করে আমি বিভিন্ন দিকে বেড়াই। আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক খোঁজাখুঁজি করেছে এবং আমাকে ধরার জন্য আমার পরিবারকে হুমকি দিয়েছে, ফায়ারের হুমকি দিয়েছে। কাজে এই সরকার জঙ্গি নাটক ভালোই জানে। আমাকে গত 7 জানুয়ারি আগে 5ই জানুয়ারি উত্তর আমার বোনের বাড়ি থেকে 5ই জানুয়ারি আমাকে গ্রেফতার করে রাত 10টা। সেই সময় ট্রেনে, ঠিক সেই সময় ট্রেনে আগুন লেগেছে বিভাগে। তারা আমাকে সেই ট্রেনের মামলায় গ্রেফতার দেখিয়ে আমাকে ডিবি অফিসে নিয়ে এমন ভাবে মানসিক নির্যাতন করেছে, অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ তারা অন্ধকার করে বন্দি ছিল। আর বিভিন্ন শব্দ, বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে, এরকম শব্দ শোনানো, আমাকে ভীতি সন্ত্রাস করে। আমি অজ্ঞানের মধ্যে হয়ে গেছি তাদের এই মানসিক ভীতি সন্ত্রাসের কারণে। আমাকে তারা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে, কোন নেতা কোথায় থাকে, কোন নেতা কাকে কোথায় গেলে পাওয়া যাবে। আমাকে তারা রাত ভরে তারা আমাকে গাড়ি বিভিন্ন জায়গায় বেড়াচ্ছে এবং বিভিন্ন ভাবে মানসিক ভাবে আমাকে টর্চারিং করেছে। নির্বাচনের 6 তারিখে আমাকে ডিউটিতে গারদে রাখা হচ্ছে। এখানে চোর
মাদক সেবক এবং ছিনতাইকারীদের সাথে আমাকে রাখে। 6 তারিখে আমাকে একটি নির্বাচনী নাটক হলো, তারা একটা শুটিং এর মতন যে সিনেমা দেখা হচ্ছে আমাকে নিয়ে, গারদে যারা ছিনতাই করে, যারা চোর ডাকাত, তাদের নিয়ে আমাকে আমার বাহিনী বলে তারা একটা নির্বাচনে শুটিং করে। এই যে জঙ্গি নাটক সরকার একের পর এক করেই যাচ্ছে, বরঞ্চ আমি এই সমস্ত ঘটনায় কোনোভাবে জড়িত নই। তারা এভাবে আমাদের সাধারণ নেতা কর্মীদেরকে তারা হত্যার হুমকি দিয়ে, ক্রসফায়ার হুমকি দিয়ে বিভিন্ন একের পর এক জঙ্গি নাটক করে আসছে। আজকে বিশ্ববাসী কাছে আমাদের দাবি, জাতিসংঘের কাছে আমাদের দাবি, জাতীয় মানবাধিকারের কাছে দাবি, আপনাদের চোখে কি এগুলি পড়ে না? আপনারা দেখেন না এই স্বৈরাচারী সরকার এই দেশের মানুষকে হাত পেয়ে বেঁধে সৌর শাসন চালিয়ে যাচ্ছে। একের পর এক ঘটনা, দেশের মানুষ আজকে সন্ত্রাস, আজকে দেশের মানুষ নিরাপত্তা নাই, এদেশে আমাদের নেতাদের নেতৃবৃন্দদের নিরাপত্তা নাই, আজকে দেশের মানুষের ভোটার অধিকার নাই, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নাই। সাংবাদিক ভাইরা আপনারা গেলে তুলে ধরবেন আমাদেরকে, যেভাবে জঙ্গি নাটক করে, যেভাবে এই শুটিং করে, এই শুটিং যাতে না করতে পারে আপনারা আমাদের তুলে ধরবেন। আমাদের ক্রসফায়ারের ভয় দেখানো হয়েছে, আমাদেরকে ভীতি সন্ত্রাস করে আমাকে ভয়ভীতি যা সক্ষম নয়। তারা আমাকে আরো হুমকি দিয়ে থাকে, যদি আমি কথা মিডিয়ার মধ্যে থাকি তাকে আমাকে তারা হত্যা করবে, মেরে ফেলবে। আমরা এদের মানুষের জন্য রাজনীতি করি, আমাদের হত্যা করা হোক, আমরা এই দেশকে ভালোবাসি, শহীদ জিয়া রহমানের রাজনীতিকে ভালোবাসি। আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আমাদের রাজপথ থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারবে না। দেশের জন্য রাজনীতিকে, মানুষের সেবার জন্য রাজনীতি করি, দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে। এই লুটেরা সরকারের বিরুদ্ধে যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা রাজপথ আন্দোলন করে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ নবী ভাই যেটা বললেন ওই সময়ে যে 28 তারিখ থেকে যেটা শুরু হয়েছিল আপনাদের উপরে ট্র্যাক, সেটা তো এখনো অব্যাহত আছে, এখনো তো পরিস্থিতিতে এখনো স্বাভাবিক হয়নি। সারা দেশে আপনাদের এখনো অসংখ্য নেতা কর্মী জেলে নির্যাতনের শিকার হচ্ছে। তারপরেও তো আপনাদের কিভাবে আপনারা গণতান্ত্রিক আন্দোলন যে দাবি প্রত্যাখ্যান আন্দোলন থেকে এগিয়ে নিয়ে আপনার সব চ্যালেঞ্জ তো বটেই। আপনারা যদি বিশ্বের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে গণতন্ত্রের আন্দোলন কিন্তু পৃথিবীর কোনো দেশে চ্যালেঞ্জবিহীন ছিল। এশিয়াতে দেখুন, আফ্রিকাতে দেখুন, ল্যাটিন আমেরিকাতে, এবং আজকে তৃতীয় বিশ্বের ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন শুধু অতীতে নয়, এই আধুনিক যুগেও ঠিক একইভাবে স্বৈরাচারী সরকারেরা মানুষের অধিকার হরণ করে, মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে তারা ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকে। বাংলাদেশেও তাই হয়েছে। আমরা দেখেছি কিভাবে 7 জানুয়ারির নির্বাচনকে কুক্ষিগত করার জন্য 28শে অক্টোবর বিরোধী দলের লক্ষ লক্ষ মানুষের যে সমাবেশের উপরে কিভাবে ক্র্যাকডাউন হয়েছে, এবং পরবর্তী সময়ে তারা বিরোধী দলের 26,000 কর্মীকে কারারুদ্ধ করেছে। এবং আপনারা দেখেছেন নবীউল্লাহ নবী সাহেব, যিনি এই অঞ্চলে একজন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা,
সরকার জানে যে তিনি যদি জনগণের সঙ্গে এই আন্দোলন চালিয়ে যান তাহলে সরকার বিপাকে পড়বে, এবং সেই কারণেই আপনারা ইতিহাস একটু আগে শুনেছেন কিভাবে তার উপরে জুলুম করে তাকে গ্রেফতার করে তার উপরে নির্যাতন হয়েছে। শুধু একজনের কথা নয়, এটি বিরোধী দলের নেতাকর্মীকে সরকার যেভাবে গ্রেফতার করে কারারুদ্ধ করছে, ঠিক একইভাবে তারা এই নির্যাতনগুলো চালিয়ে গেছে একটি মাত্র উদ্দেশ্য, সেটা কি? যে এই দেশের মানুষকে কথা বলতে, এই দেশের মানুষের কোনো ভিন্ন মত প্রকাশ করতে দেয় না, এই দেশের মানুষকে গণতন্ত্র দেয়া যাবে না। এবং সরকার সেজন্য কি করেছে? ভোটের অধিকার এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে প্রতিষ্ঠানগুলো কোনো একটি দেশে কাজ করে, বাংলাদেশের নির্বাচন কমিশন বলুন, প্রশাসন, সিভিল প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, বিচার বিভাগ বলুন, যে কোনো সরকারি সংগঠন বলুন, সবাইকে তারা ঐক্যবদ্ধ করে একটি কাজ করেছে, বিরোধী দলকে দমন এবং পীড়ন। তারা জানে যে যদি গণতন্ত্র এদেশে ফিরিয়ে আনতে হয় তাহলে তাদেরকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে রাজনীতির রাস্তা করে নিক্ষেপ করবে। এবং এই তারা জানে বলেই আজকে বিরোধী দলকে তারা কথা বলতে, আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বন্ধ করে দিয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচন হয়ে গেছে, তারপরে মাসের পর মাস চলে গিয়েছে, আমরা নিজেদের মধ্যে সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে আমরা এখন আগামীতে আমাদের আন্দোলন কিভাবে আমরা পরিচালনা করব সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পর্যায়ে রয়েছে। সরকার ভাবছে তারা বুঝি খুব মহানন্দে দেশ শাসন করে যাবে, এটা হতে পারে না। সরকারের আজকে কোনো ভিত্তি নেই। সরকার যদি যে দেশে থাকে তার ভিত্তি হচ্ছে জনগণ। আজকে বাংলাদেশের 95% সাধারণ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, এবং সরকার মুখে যাই বলুক না কেন তারা নিজেও সেটা জানে, এবং সেটা জানে বলে আজকে তারা নিজেরা শঙ্কিত, তারা ভীত, এবং তারা শঙ্কিত এবং ভীত বলে তারা নিজেদের সেই অন্যায় অবস্থান ধরে রাখার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপরে এই জুলুম, অত্যাচার, নির্যাতন ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আজকের বাস্তব। স্যার, আপনি বলছেন যে সরকার থাকে যে মহানন্দে তারা ক্ষমতা পরিচালনা করছে বা করবে, সেক্ষেত্রে আপনারা সামনের কথা জানি না, আমি এই মুহূর্তের কথাই বলছি, সামনের কথা জানি না। সেটাই বলছি, সামনে হলে কি হবে? আপনারা বলছেন সিদ্ধান্ত করছেন, আন্দোলনে আছেন, সামনে করতে পারবে, সামনে কি করবে, সিদ্ধান্ত আসতে যাচ্ছে ভবিষ্যৎ নিজেই বলে দেবে এই সরকারের পরিণতি কি হবে। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে স্বৈরাচারী সরকার কি পরিণতি হয়। আজকে বাংলাদেশের সরকার তাদের পরিণতি যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না। বিষয়টি হচ্ছে এই যে সরকার মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা যদি গণতন্ত্রের পক্ষের শক্তি হয়ে থাকে তাহলে কেন তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় শাসন কায়েম করেছিল একবার 72 থেকে 75-এ, এখন দ্বিতীয়বার বাকশাল করেছে, অলিখিত বাকশাল। সরকারের ক্ষমতা ধরে থাকার মোহ, সেই মোহ থেকে ভূত পরিস্থিতি আজকে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে, এবং এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার মুখে যে কথাই বলুক না, তারা আসলে যেটা চায় তারা চায় একটা মৌরসী পাঠা, তারা এই দেশকে তারা ইচ্ছে মতো শাসন করে
তারা লুটপাট করবে। আজকে ডলারের কি অবস্থা হচ্ছে আপনারা দেখেছেন, আজকে অর্থনীতিতে কিভাবে ধস নেমেছে, আপনারা দেখেছেন রিজার্ভের সর্বশেষ অবস্থা কি হয়েছে। কাজে আজকে এই দেশকে তারা সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছে অর্থনীতি। রাজনীতি তো এদেরকে আগেই তারা শেষ করে দিয়েছে। এদেশে সুস্থ রাজনীতি এখন নেই। এখন যেটা রয়েছে প্রতিহিংসা রাজনীতি এবং সংঘাতের। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা এই দুষ্ট চক্র থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা যত শিগগির এই দুষ্ট চক্র থেকে বের হয়ে এদেশে গণতন্ত্রের পথে হাঁটবেন, শুধু আপনাদের জন্য নয়, এদেশের মানুষের জন্য ততই মঙ্গল। একজন সরকারি পররাষ্ট্রমন্ত্রী সফর করে গেছেন, এই সফরটা আপনারা আসলে কিভাবে মূল্যায়ন করেন? আমি ইতিমধ্যে বলেছি, আমেরিকার সরকার হ্যাঁ মানুষের সমালোচনা করে, তারা পুঁজিপতি দেশ, তারা তো নিজেরাই যে ব্যবস্থা কায়েম করেছে, নিজেরাই যেটা বলে তারা তো পুঁজিপতি দেশ, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বিষয়টা কিন্তু সেখানে নয়। বিষয়টা হচ্ছে যে আমেরিকার যুক্তরাষ্ট্র একটি উদারনৈতিক রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে। বিগত 250 বছর ধরে তাদের প্রতিষ্ঠানগুলোকে তারা শক্তিশালী করেছে। আমি যেসব প্রতিষ্ঠানের কথা একটু উল্লেখ করেছি, কাজেই এই সেট আপের ভিতরে আমেরিকানরা তারা দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী এবং মধ্যমেয়াদী নীতিমালা নিয়ে তারা কাজ করে থাকে। বাংলাদেশে নির্বাচনের পূর্ব মুহূর্তে একটি সমস্যা তীব্র হয়েছিল। সেই তীব্র সমস্যার জন্য তারা এখানে প্রকাশ্যে তারা চায় যে বাংলাদেশের প্রধান দুটি বিরোধী দল তারা একসঙ্গে হয়ে সংলাপের মাধ্যমে এই অচল দূর করবে এবং এই সংঘাত থেকে বেরিয়ে। আমরা লিখিতভাবে আমরা বলেছিলাম যে আমরা শর্তহীন সংলাপে রাজি আছি, কিন্তু আপনাদের ভুলে যাবার কথা নয়, আওয়ামী লীগ সরকার তাদের সেই আমন্ত্রণ পত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং তারা কোনো সংলাপে আসেনি, কারণ তারা বুলেটের জোরে বিশ্বাসী। তারা ক্ষমতা মোহে অন্ধ হয়ে তারা ভাবছে যে শক্তি দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, করে বুলেট দিয়ে বিরোধী দল যে সাম্প্রতিক যে সফরের কথা উল্লেখ করেছেন, সেখানেও কিন্তু তারা কথা বলেছে। তারা বলেছে বিঘ্ন বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। সুশীল সমাজের সঙ্গে তারা কথা বলেছে যে কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়াস নেওয়া যায়। এটা আমার কথা নয়, তারা নিজেদের প্রেস কনফারেন্সে এই কথাগুলো উল্লেখ করেছে। কাজে আজকে যদি সরকার ভেবে যে হ্যাঁ সরকারের সঙ্গে আমেরিকার যুক্তরাষ্ট্রের, আপনার যদি কথা বলেন তাহলে আমি কথা বলবো না। সরকার যদি ভেবে থাকে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলছে, যে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, এখানে দূতাবাস রয়েছে, দূতাবাসের মূল দায়িত্ব হচ্ছে দুটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কূটনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু বজায় রাখা। কাজেই তাদের সঙ্গে আমাদের সরকারের যে সংলাপ সেটা তো চলতে থাকবে, কেননা সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের দূতাবাসও বন্ধ করে দিতে হবে। এদেশের দূতাবাসের তো আর কোনো কাজ, কিন্তু এইটা তো কোনো বাস্তব কথা নয়। এই বিশ্বে বিভিন্ন দেশগুলো তারা পারস্পরিক সম্পর্ক নিয়ে কাজ করে। আজকের আধুনিক যুগে ফ্রি মার্কেট ইকোনমি, সরকারের তো ফ্রি মার্কেট ইকোনমিতেই বিশ্বাস। আমেরিকা কি পুঁজিবাদী সরকার বলে সরকার গালিয়ে দেয়? আজকে বাংলাদেশে যে সরকার আওয়ামী লীগ, নিজেদের একদিন তারা নিজেদের সমাজবাদের কথা প্রচার করতো, তারা আজকে দেশের একটা চরম পুঁজিবাদী দেশ হয়ে এই দেশে এমন একটি অলিগার্কি সৃষ্টি করেছে যেখানে পোষ্য কোটি কয়েক ব্যক্তি তারা এদেশের সমস্ত সম্পদ লুটপাট করে নিচ্ছে। আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক, সেটা নয়, আবার আমেরিকার পেছনে পেছনে সরকার করে, সেটাও আপনারা দেখতে পেয়েছেন। বাস্তবতা আসলে এগুলো নয়। বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা।
এবং মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত বাংলাদেশে না হয়, বাংলাদেশ সৃষ্টির পিছনে যে আদর্শ এবং উদ্দেশ্য ছিল সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ। স্যার আমি বেশ একটা তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে আমেরিকা তাদের স্বার্থে সরকার সংখ্যা রাখতে চায়, যেমন সত্য কথা, তেমনি যে নির্বাচনের আগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল তাদের অবস্থান কি তাহলে এখনো তাই আছে? গণতন্ত্রের বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের অবস্থান একটু নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে দুদিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে একই কথা বলে গিয়েছে। আর ব্যবসায়িক এবং অন্যান্য যে সম্পর্কের কথা বলেছে সেটা একটা বাস্তবতা, কিন্তু এই পৃথিবীতে তো আছে। আজকে তো ফ্রি মার্কেট ইকোনমি চলছে। আমি উল্লেখ করেছি বাংলাদেশ সরকারও তো মার্কেট ইকোনমি বরণ করে নিয়েছে। এখানে ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বলে সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সঙ্গে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা দাবি করেছিলেন আর কি ওনার সঙ্গে শপথের পরে যে র্যাবের উপর স্যাংশন এবং ভিসা নীতি যেটা ওনারা ইমপ্লিমেন্ট করেছে সেটা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এটা কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার দেবার দরকার নেই। যাদের সম্বন্ধে কথা বলেছে তারা নিজেরাই উত্তর দিয়ে দিয়েছে যে র্যাবের উপরে তাদের যে স্যাংশন সেটা তারা প্রত্যাহার করে। স্যার শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে বলেছেন অর্থনীতি সমিতি, সেটা হচ্ছে যে 6 তারিখে বাজেট দেওয়া হবে এবং সরকার এই বাজেট এবং এটা বাস্তবায়ন করবে। বাংলাদেশের অর্থনীতির যে পরিস্থিতি এবং যে আমরা যাচ্ছি, সরকারের পক্ষে গিয়ে এই ধরনের একটা বাজেট প্রণয়ন করা এবং এটা বাস্তবায়ন কি মনে করেন সেই পরিস্থিতিতে বাংলাদেশ আছে? স্যার আমি একটু অ্যাড করতে চাই। প্রধানমন্ত্রী বলছেন যে বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি চলছে তাতে করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, এবং কিন্তু সেই অবস্থাতে তিনি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলছেন। সেই ক্ষেত্রে সামাল দিয়ে আদৌ কি বাজেট বাস্তবায়ন সম্ভব? অর্থনীতি আসলে কেমন? প্রধানমন্ত্রী যেহেতু নিজে স্বীকার করছেন যে আমি সরকার কি বলছে আমি সে কথা বলি, রেফারেন্স দিয়ে আমি কিছু বলছি না। আমরা যে কথাগুলো বলি সে কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসের প্রান্তে। এটা একটা খেলো যুক্তি, এটা কোনো কথা নয় যে ইউক্রেনে কি হচ্ছে তার জন্য বাংলাদেশের চালের দাম ডাবল হয়ে গিয়েছে, তেলের দাম যেখানে বিশ্বে এক পর্যায়ে কমে গিয়েছিল তখন বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। কাজে বিশ্ব অর্থনৈতিক পরিমণ্ডলে কি হচ্ছে সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে বিচার করলে এটা সম্ভব হবে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগার্কি, আমি যেটা বলেছি, সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে, সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। এই কথাটি কিন্তু স্পষ্ট করে বুঝতে হবে। সরকার বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে নানান কথা বলবে, তেলের দাম বেড়ে গিয়েছে, গমের দাম বেড়ে গিয়েছে, চালের দাম বেড়ে গিয়েছে, এগুলো সব ভুয়া যুক্তি। এই কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয় না, সেটা আমরা স্পষ্ট করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে বিলিয়ন ডলার চুরি করার ব্যবস্থা, সেটার সঙ্গে বিশ্ব রাজনীতি কি সম্পর্ক থাকতে পারে? আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করেছে, তার বিশ্ব অর্থনীতির কি সম্পর্ক থাকতে পারে? কাজে এগুলো ভুয়া কথা সরকার বলে, তারা নিজেদের দুর্বলতা একদিকে ডাকছে, অন্যদিকে জনগণকে তারা ফাওতা যাচ্ছে। এইসব করে তারা শেষ রক্ষা করতে পারে।
চাপ দেন ভাই, আপনারা চাপ দেন।